নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকে কিন্তু একটা বড় দিন, যেখানে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি, আইএসএল কি আমরা দেখতে পাবো, সুপার কাপ কি হবে, সেই নিয়ে কিন্তু বড় আপডেট আসবে, সেটা নিয়ে আলোচনা রয়েছে। তার সাথে সাথে জাতীয় দলের কিন্তু আজকে কাফা টুর্নামেন্টের সবথেকে বড় ম্যাচ এবং কঠিন ম্যাচ রয়েছে, সেই নিয়ে কথা বলবো। বেস্ট প্লেয়িং 11 কি হতে চলেছে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার নিউজ ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ কিন্তু সন্ধ্যা 6টা থেকে ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইরান। আগের দিন যেরকম রাত 9টায় ম্যাচ ছিল, কিন্তু আজ রাত 9টা নয়, আজ কিন্তু সন্ধ্যা 6টায় খেলা কিন্তু দেখা যাবে। ফ্যান কোডে সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। এছাড়া আমরা যেরকম প্রতিদিন লাইভে আসি, একসাথে খেলা দেখি, খেলা দেখার সমস্ত ব্যবস্থা হয়ে যায়, সেগুলোও কিন্তু থাকবে। তাই যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফার্স্ট কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে এবং খেলা দেখার ব্যবস্থাও হয়ে যাবে। তো আজকের কি স্কোর লাইন হবে, যারা যারা ভিডিওটা দেখছো প্রেডিকশান করতে কেউ ভুলো না। তো আজকে যদি আমাদের বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, দেখো ইরান ওয়ান অফ দ্য বেস্ট টিম এই গ্রুপের মধ্যে, এবং তাদের ফিফা র্যাঙ্কিং 20 আর আমাদের ফিফা র্যাঙ্কিং 133। তো তফাৎ অনেকটাই রয়েছে, এবং ইরানকে আটকাতে গেলে কিন্তু অবশ্যই আগে ডিফেন্সকে শক্তিশালী করতে হবে। তা না হলে ইরান ফার্স্ট হাফে যদি দুটো তিনটে গোল করে দেয় তো খেলা সেখানেই শেষ হয়ে যাবে। তো অন্তত চেষ্টা করতে হবে যতটা সময় বেশি পর্যন্ত ক্লিন শিট রাখা যায় এবং কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল তোলা যায়। তো এটাই কিন্তু অবশ্যই প্ল্যানিং হবে। এবং আমরা লাস্ট ম্যাচেও দেখেছিলাম, যখন 2-1 হয়ে যায় তখন কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খালেদ তার দলকে খেলিয়েছিল। এবার দেখো কতটা খেলা ভালো লাগলো, কতটা কি ফরমেশান হলো, তার থেকেও মেন হচ্ছে রেজাল্ট কীভাবে আসছে খেলার শেষে, সেটাই হচ্ছে আসল কথা। সেটাও খালেদ জামিল জানিয়েছে। তো আজকেও কিন্তু রেজাল্টের আনার জন্য কিন্তু চেষ্টা করবে প্লেয়াররা। হ্যাঁ, আমি প্রচুর আশাবাদী নই যে আমরা বড় ব্যবধানে জিতবো, সেরকম কিছু নয়। ম্যাচটা জেতারও চান্স রয়েছে এবং ম্যাচ থেকে পয়েন্ট আনার তো অনেক সুযোগ রয়েছে। তো আজকের যদি আমরা বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, গোলের তলায় ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে কিন্তু এই মুহূর্তে রয়েছে গুরপ্রীত, তাকেই গোলের তলায় দেখা যাবে। লাস্ট ম্যাচটা তো গুরপ্রীত ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল, তো তাকে কিন্তু আজকে ভালো করতে হবে। ওভার কনফিডেন্স হলে হবে না এবং নার্ভাস হলেও হবে না, একদম ঠিকঠাকভাবে তাকে খেলতে হবে। এবং তার সামনে ডিফেন্স লাইনে একসাথে যদি 5 জন ডিফেন্ডারকে রাখা যায় সেটা সবথেকে ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কথা বলি, 2 সাইড ব্যাকে, একদিকে রাহুল ভেকে, অপরদিকে উভেশ, তাদের দুটো সাইড ব্যাক, তারা প্রয়োজনে উইং ব্যাক হিসাবেও খেলতে পারবে। এবং সেন্টার ব্যাক হিসাবে কিন্তু একসাথে 3 জনকে, আনোয়ার আলী, মাঝখানে সন্দেশ সিংহান এবং সানা সিং, তাদের একসাথে খেলিয়ে দেওয়া হোক। ডিফেন্সিভ ওয়ার্কটা কিন্তু খুবই ভালো হবে এবং আনোয়ার উঠে গিয়ে গোল করতে পারে, সামনে মাঝে মাঝে উঠেও যেতে পারে, কারণ আনোয়ার বল প্লেয়িং ডিফেন্ডার, কোনো রকম অসুবিধা নেই। এবং তাদের সামনে কিন্তু ডিফেন্সিভ মিডিও হিসাবে একদিকে জিকসান, অপরদিকে সুরেশের কাজ সামনের দিকে বল বাড়ানো তো থাকবেই, তার সাথে প্রয়োজনে ডিফেন্স, একসাথে 7 জন 8 জন মিলে ডিফেন্স করবে। এবং 2 জন উইঙ্গার হিসাবে, একদিকে ছাংতে, অপরদিকে আশিক কুরুনিয়ান, তাদেরও কিন্তু মিডফিল্ড থেকে বল সামনের দিকে বাড়াতে হবে এবং তাদের ওঠানামাটা অনেক বেশি করতে হবে। যখন কাউন্টার অ্যাটাক হবে, কুইক কাউন্টার অ্যাটাকে যেতে হবে, তাদের কিন্তু উইং পজিশনে রাখা উচিত। এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ইরফানকে রাখা যেতে পারে। এবার ইরফানের লাস্ট ম্যাচে ইনজুরি হয়েছিল, সে অনেকটাই সুস্থ, প্র্যাকটিস করেছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু তাকে খেলানো হবে কিনা, কোচ সেই রিস্কটা নেবে কিনা, সেটা হচ্ছে একটা দেখার বিষয় হবে। যদি সেখানে খেলতে না পারে তো সেক্ষেত্রে কিন্তু বিক্রম প্রতাপ একটা অপশান হতে পারে। সেও কিন্তু ফিজিক্যাল স্ট্রাইকার, তার মধ্যেও ক্ষমতা রয়েছে গোল করার এবং ভালো প্লেয়ার, তাকে সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া মনভীর সিং, তাকেও সুযোগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা মোহনবাগান সুপার জায়েন্টের মনভীর সিং নয়, এটা জামশেদপুরের মনভীর সিং, যে মোহামেডানেও একটা সময় খেলেছে লাস্ট সিজনে, তাকেও সুযোগ দিতে পারে। তো এটাই কিন্তু ইন্ডিয়ার জন্য বেস্ট প্লেয়িং 11 আমার মতে বলে আজকের ম্যাচের জন্য। কারণ ইরানকে আটকাতে গেলে আগে ডিফেন্স শক্তিশালী করো, তারপর গিয়ে চেষ্টা করো গোল তুলে আনার। তো এটাই আমার মতে বেস্ট প্লেয়িং 11। তো তোমাদের মতে বেস্ট প্লেয়িং 11টা কী হচ্ছে আজকের ম্যাচের জন্য, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি আজকের ম্যাচ নিয়ে, তো ম্যাচে তো অবশ্যই রেফারি, আগের ম্যাচেও আমরা দেখেছি ডাকাতি করেছে, আজকেও ডাকাতি করবে।
প্লেয়ারদের সতর্ক হয়ে খেলতে হবে। আগের দিন একটা বাজেভাবে পেনাল্টি ইন্ডিয়ার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, যাই হোক পেনাল্টি সেভ হয়ে গিয়েছিল। আজকে সেই জায়গায় অনেক মাথা ঠান্ডা করে খেলতে হবে এবং ভালো রেজাল্ট হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, একদমই নেই বলবো না। এবার দেখা যাক, সেটা তো সময় কথা বলবে। আর আজকেও আমরা চেষ্টা করব একসাথে লাইভ দেখার, সকলে কিন্তু তখন জয়েন হয়ে যাও, একসাথে আমরা সবাই মিলে কিন্তু ম্যাচ দেখব। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি আজকে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে, কারণ তোমরা সকলেই জানো 28 তারিখে ইন্ডিয়ান ফুটবলের একটা সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় আসার কথা ছিল, কিন্তু ফাইনাল রায় আসেনি। কোর্টের ব্যাপার তো অত তাড়াতাড়ি সব কিছু হয় না, তবুও একটা নিশ্চয়তা পাওয়া গিয়েছিল যে আইএসএল হবে, তার একটা মোটামুটি খসড়া পাওয়া গিয়েছিল যে ডিসেম্বরে আইএসএল হবে, সুপার কাপ সেপ্টেম্বরের মাঝপথে কিংবা অক্টোবরের প্রথম দিকে হবে, এরকম একটা খসড়া পাওয়া গিয়েছিল। তো আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় আসবে আইএসএল নিয়ে, এফএসডিএল এআইএফএফ এর চুক্তি নিয়ে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে কিন্তু সমস্ত রায় আজই আসবে। তো দেখা যাক সেই রায়ের দিকে আমরা নজর রাখবো যে ঠিক কোন দিকে ইন্ডিয়ান ফুটবল এগোচ্ছে, সুপার কাপ কবে হবে বা আইএসএলই কবে থেকে হচ্ছে, কীরকম ফরম্যাটে হচ্ছে, সব কিছু কিন্তু একটা ক্লিয়ার পিকচার আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটু রবসান রবিনোকে নিয়ে, তোমাদের জানিয়েছিলাম সে কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসছে। তো আজ সকালেই কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রেখেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসান রবিনো। তো এর আগে রবসানকে আমরা দেখেছিলাম যে মোহনবাগানের বিরুদ্ধে, ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করতে। তো দেখে তো অনেকটাই ভালো লাগছে এবং ফিট মনে হচ্ছে। এবার সে যত তাড়াতাড়ি প্র্যাকটিসে নামবে, কারণ হাতে সময় খুবই কম, 16 তারিখে প্রথম ম্যাচ রয়েছে, তার আগে নিজেকে মানিয়ে নিতে হবে। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার, সে দ্রুত কলকাতা এসে গেছে, নাম ঘোষণার সাথে সাথেই কলকাতায় এসে গেছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ার বেরিয়ে যাবে পরবর্তী সময়েও। তো এই মুহূর্তে একজন প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, 22 বছর বয়সী মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ রোসাল পিপি। তো রোসাল ভালো প্লেয়ার, ফিজিক্যালি স্ট্রং, কিন্তু সেইভাবে রোসাল প্রথম বছরটা যেরকম পারফরমেন্স করেছিল তারপর থেকে খুব একটা তার কাছ থেকে সেই পারফরমেন্সটা পাওয়া যায়নি। তাকে মূলত বেঞ্চ প্লেয়ার হিসাবেই রাখা হচ্ছিল। এবং তোমরা সকলেই জানো যে একটা সিএফএলে যেটা ব্যাপার হয়ে গেছে, বঙ্গ সন্তান বেশি খেলানোর জন্য এই সমস্ত প্লেয়ারদের সুযোগ দিতে পারছিল না। তো সেই কারণে কিন্তু রোসাল ইস্টবেঙ্গল ছেড়ে কিন্তু এবার চলে গেছে কেরালা সুপার লিগের ক্লাবে। সেখানে কিন্তু তার অফিসিয়াল ঘোষণাও এসে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আরও একবার জানিয়ে দিলাম। এবং এর সাথে সাথে জয় গুপ্তাকে নিয়ে প্রচুর প্রশ্ন যে ট্রান্সফার উইন্ডো তো ক্লোজ হয়ে গেল, কই জয় গুপ্তার তো ঘোষণা এলো না, জয় গুপ্তা তো এলো না। দেখো ব্যাপারটা সেরকম কিছুই নয়। জয় গুপ্তার কিছুদিন আগেই জানিয়েছিলাম যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ইস্টবেঙ্গলের মিডিয়া টিম তারা কম্বোডিয়া গিয়েছিল মহিলা দলের সঙ্গে, সেই কারণেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু বাকি ছিল। আজকেই কিন্তু আবার শোনা যাচ্ছে রাত 10:15 কলকাতা বিমানবন্দরে ইস্টবেঙ্গলের মহিলা দল তারা কিন্তু কম্বোডিয়া থেকে ফিরছে। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। তো এবং খুব তাড়াতাড়ি তাদের ঘোষণাও কিন্তু জয়গুপ্তার ঘোষণাও এসে যাবে। আর আজকে যারা পারবে, যাদের পক্ষে সম্ভব, গিয়ে ইস্টবেঙ্গলের মহিলা দল এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, তাদের কিন্তু অবশ্যই তোমরা গিয়ে সাপোর্ট করো, তাদের পাশে দাঁড়াও। এবং ইস্টবেঙ্গলের মহিলা দল এএফসির গ্রুপ স্টেজে খেলবে এবং গ্রুপ স্টেজে তোমাদের কালকেই জানিয়েছিলাম পট 3-তে ইস্টবেঙ্গল রয়েছে। তো পরবর্তী সময় আমরা আশা করছি গ্রুপ চ্যাম্পিয়নও পরবর্তী সময় হবে, হয়ে নকআউট পর্বে অবশ্যই ইস্টবেঙ্গল পৌঁছাবে যেরকম পারফরমেন্স করেছে। এবং আরও 2-1টা সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নিয়েও পরবর্তী সময় আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।